যে কালিম্পং এর একটা মাত্র নেগেটিভ পয়েন্ট যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না। আর বলতে বলতে পুরো দার্জিলিং এর ওয়েস্ট পয়েন্টের মতো ঠিক জায়গা থেকে অসাধারণ সুন্দর, দেখুন ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, শেষমেশ কাঞ্চনজঙ্ঘাকে দেখা পেলাম আমরা। এই জায়গাটা দেখুন, বাবা রে তো ডেঞ্জারাস। আর যাওয়ার সময় যারা যাবে এদিক থেকে তারা থাকবে হচ্ছে নদীর দিকে। সামনে আসছে দেখুন, ওরে না, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর। এইদিকে শুধু পাথরগুলো কিভাবে ঝুলে আছে দেখুন, পড়ার জন্য রেডি। তো আজকে আমরা কালিম্পং এর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে এখন বাজে সকাল 7টা। আমরা এখন শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে যতদূর যাওয়া যায় আজকে দেখি ততদূর যাব। তো শিলিগুড়ি যাচ্ছি আমরা NH10 ধরে। অনেকেই হয়তো লক্ষ্মী পুজোর পরে আসতে চান বা আসার প্ল্যানিং আছে। তাদের জন্য এই অনেকের সিকিম যাওয়ার প্ল্যান থাকে, গ্যাংটক যাওয়ার প্ল্যান থাকে। তাদের ক্ষেত্রে NH10-এর যে এখন বর্তমান পরিস্থিতি কেমন সেটা জানার ইচ্ছা থাকে। তা আপনারা সঙ্গে থাকুন, এই ভিডিওটা দেখুন, পুরো NH10-এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারবেন। এখন আমরা কালিম্পং থেকে স্টার্ট করলাম। কালিম্পং থেকে শিলিগুড়ি ওই মোটামুটি 62 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর যে কদিন আমরা ছিলাম পাহাড়ে ওয়েদার তো দারুণ ছিল। আজও রৌদ্রোজ্জ্বল, বৃষ্টির কোনো লেশ মাত্র নেই। আপনারা যারা এখনো ভাবছেন যে কি করব, এখানে তো বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে কি অবস্থা, তো বলবো আপনারা নির্দ্বিধায় চলে আসুন, কোনো অসুবিধা নেই। আর যারা নিজে ড্রাইভ করে আসতে চান তারাও নির্দ্বিধায় চলে আসতে পারেন। আর কালিম্পংয়ের সাইডে তো কোনো কথাই হবে না, পাহাড়ের মধ্যে সব থেকে চওড়া এবং ভালো রাস্তা। আমরা এখন কালিম্পং বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে যখন এই বাজার এরিয়ার মধ্যে দিয়ে গিয়েছিলাম তখন বিশাল ভিড় ছিল, এখন ফাঁকা। তো আমরা এখন একটু এখানকার স্থানীয় সবজি, এখানে এক ধরনের বিশেষ ধরনের একটা কলা পাওয়া যায়, সেগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে করতে যাচ্ছি। আমরা দেখি যতদূর পারবো চলে যাবো ট্রেনে, কোনো বুকিং নেই আজকে আমাদের। এই যে দেখুন, এই মোড়টা দেখুন, বিবেকানন্দ স্ট্যাচু আছে। এই হচ্ছে মার্কেট এরিয়া, পুরো এখান থেকে শুরু হচ্ছে। এমনি অন্য সময় ওই বেলা 10টা-11টার পর থেকে এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, এখন বলে ফাঁকা রয়েছে। ওই যে গাড়িটা যাচ্ছে ওইখানে একটা সিগন্যাল পয়েন্ট রয়েছে, আমরা ওখান থেকে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। এই যে দেখুন কালকে সেই বিখ্যাত জ্যামের এরিয়াটা, এইখানটায় আমরা দাঁড়িয়েছিলাম জ্যামে লম্বা লাইনে, এখন এটা ফাঁকা। আর এইটা হচ্ছে একদম মেন মার্কেট এরিয়া কালিম্পংয়ের। এবার এখান থেকে এই যে দাম্বার চক থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে আমাদের, নিলে এবার আমরা শিলিগুড়ির রাস্তায় ঢুকে গেলাম। যদিও কালকে আমরা গল্ফ কোর্স, মর্গান হাউস যাওয়ার সময় এই রাস্তাতেই গিয়েছি, এখন অবধি এটা কমন আছে। আর এইটা হচ্ছে শিলিগুড়ি কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড। কালিম্পং হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে হিল রিজিয়ন, তার মধ্যে সব থেকে সফিস্টিকেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আগেরবার আমরা ওই সোজা গিয়েছিলাম, আজকে আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি শিলিগুড়ির জন্য। আর সোজা গেলে ওইদিকে গল্ফ কোর্স, মর্গান হাউস, দূরবীন মনাস্ট্রি এগুলো পাবেন। তো যেটা বলছিলাম, কালিম্পংয়ে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ, সমস্ত গাড়ির শোরুম, বাইক হোক, 4 হুইলার হোক, বিশাল বড় মার্কেট। মানে আপনি না আসলে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দার্জিলিং তো এর কাছে বাচ্চা। হ্যাঁ, শুধু কালিম্পংয়ের যেটা কমতি, যেটা কালিম্পংয়ের কাছে নেই, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওয়েদারের দিক থেকে
এখানকার ওয়েদার খুবই প্লেজেন্ট। আর আকাশটা দেখুন আজকে কি সুন্দর নীল আকাশ। ঠিক দার্জিলিংয়েও এরকম একটা জায়গা আছে যেটা ওয়েস্ট পয়েন্ট, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় না পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই বলতে বলতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখানে আমরা দেখব। একটু আগে যে কালিম্পং এর একটা মাত্র নেগেটিভ পয়েন্ট যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, আর বলতে বলতে পুরো দার্জিলিং এর ওয়েস্ট পয়েন্টের মতো ঠিক জায়গা থেকে অসাধারণ সুন্দর দেখুন, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। ও অ্যাট লাস্ট দেখুন শেষমেশ কাঞ্চনজঙ্ঘাকে দেখা পেলাম আমরা। অসাধারণ অসাধারণ। ওই যে দেখুন চূড়াগুলো দেখা যাচ্ছে, কি নেহা। তো এটাকে তো পুরো বলে সোনায় সোহাগা। বাড়ি ফেরার দিন একদম শেষমেশ, মানে একটা দুঃখ নিয়ে যাচ্ছিলাম সেটাও পূরণ হয়ে গেল। কি কাঞ্চনজঙ্ঘা থেকে কেমন লাগলো শেষ পর্যন্ত? চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক। এই যে কালিম্পং এর ফটক, এই যে এই ডান দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে গেলে আপনি সিকিমে চলে যাবেন। আর আমরা নামলাম এই যেতে গিয়ে যে রাস্তাটা দেখায় ওই ওয়েলকাম টু কালিম্পং, আমরা ওইখান দিয়ে এবারে নামলাম। এবার সামনে আমাদের পেরোতে হবে তিস্তা ব্রিজ। সঙ্গে থাকুন, দেখবেন সামনেই তিস্তা ব্রিজ। এই তিস্তা ব্রিজের এই যে দেখুন কনস্ট্রাকশন চলছে, শিলিগুড়ি সিকিম যে রেল লাইন তার কনস্ট্রাকশন চলছে এখানে। আর এই জায়গাটা এই জন্য এত ধুলো, মানে এই প্রথম পাহাড়ে আমাদের এসিটা চালাতে হলো জানলা বন্ধ করে। আর এই ডান দিকে তিস্তা ব্রিজ, এটাই হচ্ছে লাইফ লাইন কালিম্পং সিকিমের সঙ্গে। এই যে তিস্তা ব্রিজ, দাঁড়াবেন নাকি? এবার আমরা বাঁ দিকে চলে যাব। কালিম্পং ছেড়ে দিলাম, কালিম্পং এর পাহাড়ের থেকে আমরা এক্সিট নিয়ে নিলাম। এবারে এই যে পাহাড়ের দিকে এসে পৌঁছালাম, এটাই বলতে পারেন দার্জিলিং এর পাহাড়। সিটং, তারপর লামাহাটা, তাকদা, এগুলো সব কাছে এখান থেকে। ত্রিবেণী এখান থেকে একদম কাছে। আর এবার আমাদের বাঁদিকে তিস্তা নদী, এটাই হচ্ছে সেই বিখ্যাত NH10, অর্থাৎ মেন কানেক্টিং এ। আর যেখানে বারবার ধস নামে এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে। তো দেখুন এবার এই কন্ডিশনটা কেমন। আপনারা যারা আসতে চান এই সময়ে কিরম কি রাস্তা, এটা ভালো করে দেখতে থাকুন। এই যে এইসব পোর্শনগুলো ধস নেমেছিল সব আবার রিপেয়ার করা হয়েছে। তিস্তার এখনও নদীতে স্রোত বিশাল, কারণ এখনও তো বৃষ্টি হয়তো এবার থেকে কমে যাবে। এই যে বাঁ দিক দিয়ে চলে গেলে এইদিকে দার্জিলিং, লামাহাটা, এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট দার্জিলিংয়ের, বুঝতে পারছেন? এইটা পুরো জলের তলায় থাকে। যখন বিশাল বর্ষা হয় না, যে ভিডিওগুলো দেখেন, এই জায়গা পুরো জলের তলায় থাকে। এই জায়গার জন্যই মূলত বন্ধ থাকে এই রোডটা। এই জায়গাটা দেখুন, বাবা রে, তো ডেঞ্জারাস। আর যাওয়ার সময় যারা যাবে এদিক থেকে, তারা থাকবে হচ্ছে নদীর দিকে। মাঝে মাঝে দেখুন জায়গাগুলো, এইসব জায়গা পুরো ধসে চলে গেছে। সামনে আসছে দেখুন। ওরে না, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর। এইদিকে শুধু পাথরগুলো কিভাবে ঝুলে আছে দেখুন, পড়ার জন্য রেডি।
তিস্তার রূপ কি, এই জায়গাটা মানে সব সময় এখানে ধসে যায় এই জায়গাটা। মানে এখানে তিস্তাটা কতটা চওড়া হয়ে গেছে দেখুন, এতটা ছিল না কিন্তু, ভেঙে 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 এই অবস্থা। আর ওইদিকে করছে আজকে তো অষ্টমী, এখন সকাল 8:20 বাজে। আস্তে আস্তে যত বেলা হবে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, যত বেলা বাড়বে তত ওদিক থেকে গাড়ির লাইন বাড়বে। এখন একটু ফেরার গাড়ি বেশি। সেবক 25। দেখুন অবস্থাটা রাস্তার। $180 সবজি ভাবলাম যে গাড়িটা হয়তো ব্যাক করছে, যে সামনে গাড়িটা পেরোতে পারছে না তাই। তারপর দেখলাম ও ব্যাক করেই যাচ্ছে। তারপরে কিছুটা আসার পরে বুঝলাম না, অন্য কেস এটা। এই গাড়ি ব্যাকেই চলে শুধু। আজকে এই পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি সমতলে যাওয়ার আগে। এবারের মতো লাস্ট মোমো দিয়ে ব্রেকফাস্ট। এই যে দেখুন, এবার মোমোর সাথে আবার স্যুপ দিয়েছে। ওদিকে ফ্রাইড মোমো আছে, এখানে স্টিম মোমো। প্রায় 1 বছর ধরে ওয়েট করেছি মোমো খাওয়ার জন্য। কালকে আবার পেটের গোলমালের জন্য কালিম্পংয়ে ভালো মোমোটা খেতে পারিনি। যাই হোক, সেই আশাটা পূর্ণ করে আজকে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলুন ব্রেকফাস্টটা করে তারপরে আবার দেখা হচ্ছে। দেখুন এবার গাড়ির লাইনটা দেখুন, শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার পুরো লোক এবার সব পাহাড়মুখী, আর কেউ থাকতে চাইছে না বাড়িতে। এই দিক দিয়ে গেলে মংপো, এই ডান দিক দিয়ে চলে গেলে আপনার মংপো চলে যাবেন। এখানে দুটো জায়গায় সিংকোনা গাছের চাষ হয়, এই মংপোতে আর ওই সিটং। সামনেই হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ। আমরা সেবক চলে এসেছি, আর করোনেশন ব্রিজের কাছেই দেখুন লাইন। এই লাইনের কারণ হলো করোনেশন ব্রিজের উপর দিয়ে যেগুলো কালিম্পংয়ের পাহাড়ের ওইদিকে যাচ্ছে সেই গাড়িগুলোকে পাস করায়, এইদিকের গাড়িগুলোকে মাঝে মাঝে থামিয়ে দেয়, এই জন্য এখানটা জ্যাম হয়। তো সেবকের এই করোনেশন ব্রিজ পেরোনোর পর ওই 2-3 কিলোমিটার গেলেই মোটামুটি তিস্তাকে বাই বাই করে দেওয়া যাবে। আর এখন বাজে ঘড়িতে 9:54। আমরা বেরিয়েছিলাম ঠিক একদম ডট 7টায়। মাঝে আমরা ব্রেকফাস্ট করেছি রামবীর ওখানে। আজকে আমাদের যে প্ল্যানিং আছে যে যতটা পারি চলে যাব, তবু একটা টার্গেট আছে মোটামুটি মুর্শিদাবাদ অবধি, প্রায় বহরমপুরের কাছাকাছি অবধি যাওয়ার একটা প্ল্যানিং আছে। দেখা যাক কতদূর কী হয়। মেন এরপরে চিন্তার কারণ হচ্ছে শিলিগুড়ির জ্যাম। এখন তো 9:10 বাজে, মানে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি 11টার কাছাকাছি। আর এই সময়টা একদম জ্যামের পিক টাইম। দেখা যাক শিলিগুড়িতে কেমন কি জ্যাম থাকে। এই দেখুন বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে করোনেশন ব্রিজ। বাঁ দিকে করোনেশন ব্রিজ, ওই যে টু কালিম্পং অ্যান্ড সিকিমের জন্য এইদিকে, আর বাগড়াকোটের জন্য বাঁ দিক দিয়ে চলে যাবে। আমরা যাওয়ার সময় ওই পাশ দিয়ে পেরিয়ে গিয়েছিলাম, পুরো একটা সার্কেল কমপ্লিট হলো। আর এই জায়গায় সব সময় গাড়ির লম্বা লাইন। তবে ওই দিন আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম বলে এই লাইনটা আর পেতে হয়। ওরে বাবা, গাড়ির লাইন দেখুন, সারা ওয়েস্ট বেঙ্গল মনে এখানে চলে এসেছে।
ওরে বাবা, এবার হ্যাঁ, এবার পুজোয় হচ্ছে কালিম্পং এর বেশি বুকিং হয়েছে। আমরা যারা গাড়ি করে নিজে ড্রাইভ করে যেতে চান অথবা যারা ট্রেনেও আসবেন, চেষ্টা করবেন যে যে ট্রেনগুলো খুব সকাল সকাল ঢোকে সেইগুলো করে আসতে। আর গাড়ি নিয়ে আসলে শিলিগুড়ি হল্ট করলে একদম সকাল সকাল বেরিয়ে পড়বেন, বেশি লেট করবেন না, নাহলেই দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই হচ্ছে সেবক কালীবাড়ি, ডান দিকে সেবক কালীবাড়ি পেরোচ্ছি এখন আমরা। তো আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে দিলাম, পৌঁছে গেলাম সেবক রেল ব্রিজে। তিস্তাকেও বিদায়, পাহাড়কেও বিদায়। এবার আমরা আস্তে আস্তে গরমের জায়গায় প্রবেশ করে গেলাম। তো আমরা একদম ডট 7টার সময় যাত্রা শুরু করেছিলাম, আর এখন 10:10। মাঝে আমরা নেমেছিলাম ব্রেকফাস্টের জন্য আর কিছু শাকসবজি কেনার জন্য। আর এই শুরু হয়েছে সেবকের জঙ্গল। 3 দিনের পাহাড়ের ট্যুর, কাঞ্চনজঙ্ঘা, মেঘ, রোদ্দুর, বৃষ্টি, হালকা বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব কিছু এনজয় করে চেটে পুটে খাওয়ার পর বাড়ি যাওয়ার সময় একটা আইসক্রিমের মতো, একটা হজমলার মতো এই সেবকের জঙ্গল, সেই টেস্টটা নিতে নিতে আমরা আবার ফিরে যাচ্ছি কলকাতায়। সারা পাহাড়ে এই প্রথম 4th গিয়ার 5th গিয়ারে গাড়িটা তুললাম। আর গাড়ির পারফরমেন্স যদি বলেন, এক কথায় টপ ক্লাস। এই আমরা নামলাম ওই রামবিতে, ব্রেকফাস্ট করার আগে অবধি মাইলেজ ছিল 32.1, আর তারপর থেকে এসি চালাতে হয়েছে কাঁচ বন্ধ করে, এখন মাইলেজ দেখাচ্ছে 23। তো এরপরে যা পাবো মূলত শিলিগুড়ির এই জ্যামটা যদি থাকে, সেই লোকালিটির জ্যামটা পার করার পরে মূলত হাইওয়ে, সুতরাং মাইলেজ আর ড্রপ হওয়ার চান্স নেই। শিলিগুড়ি পেরোতে পেরোতে হয়তো 20 দেখাবে, তারপরে আবার 22-23 হয়ে যাবে। তো মাইলেজ ব্যালিনোর অ্যাটপার, ব্যালিনোর থেকে 1 পয়েন্ট বেশি হবে, তা কম না। আর অন্যান্য দিকে তো ব্যালিনোর থেকেও বেটার। তো যারা কনফিউজ আছেন যে সুইফট নেব না ব্যালিনো নেব, তো একটা কথাই বলবো, যদি ড্রাইভার দিয়ে চালাতে হয় তাহলে যে অবশ্যই যে কোনোটাই চুজ করতে পারেন, নিরাশ হবেন না। ব্যালিনো নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। যদি নিজে ড্রাইভ করেন সেক্ষেত্রে আমি বলবো সুইফট নিন। সেবক থেকে নামার পরে যে শিলিগুড়ির ওপর দিয়ে, শিলিগুড়ি সিটির মধ্যে দিয়ে যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, যে ফ্লাইওভারটা গিয়ে একেবারে আপনার কলকাতার রোডে উঠবে, সেই ফ্লাইওভারটা কনস্ট্রাকশন এখনো চলছে। তো এখন সেই আমার সার্ভিস রোড দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন যাওয়া বা আসা প্রায় আপনার ধরে রাখুন ঘন্টাখানেক টাইম তো সেভ হবেই, কারণ শিলিগুড়ির জ্যামের মধ্যে একবার যারা পড়েছে তারা জানে কি সাংঘাতিক জ্যাম। আপাতত আপডেট এটাই যে কাজ চলছে। দেখুন বাগডোগরার জন্য দিকে বেঁকে যেতে হচ্ছে। আগেরবার আমরা ফুলবাড়ি দিয়ে বেরিয়েছিলাম, এবার আর ফুলবাড়ি দিয়ে বেরোবো না, বাগডোগরা দিয়ে বেরোচ্ছি। এই রাস্তাটা আপনাদের দেখা হয়ে যাবে বর্তমান কন্ডিশন। ফুলবাড়ি দিয়ে বেরোলে কি হয়, ওই যে বর্ধমান রোডটা যেটা ডিসি রোডের কিছু অংশ, ওই অংশটার কন্ডিশন খুবই খারাপ। নর্মালি যেগুলো কলকাতা শিলিগুড়ি বাস যায়, অর্থাৎ যেগুলো কনভেনশনাল রোড, সেটা হচ্ছে এই রোডটাই বাগডোগরা হয়ে। তো আমরা এবার মেন রোডে উঠে গেলাম। এবার এইটা ধরে পুরো আমরা যাব ডালখোলা অবধি, এইটা ধরে আমরা পুরো এই স্টেজটা যাব। এখন বাজে ঘড়িতে 10:35, আর আমরা বেরিয়েছিলাম সকাল 7টায়। তা চলুন কোথায় আমরা কি লাঞ্চ করব। আর এখানে রোডের কন্ডিশন তো এমনিতেই ভালো, বিশেষ কোনো জায়গায় যদি রোডের কন্ডিশন খারাপ থাকে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো।
এই যে দেখুন, এটা হচ্ছে দার্জিলিং মোড়। এর আগের পুজোয় আমরা যখন গিয়েছিলাম ঠিক এইখান থেকে ডান দিকে ঢুকে গিয়েছিলাম। এই যে কার্শিয়াং ডান দিকে 45 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, আর সোজা চলে যাচ্ছে 578 কিলোমিটার কলকাতা বাগডোগরা। তো আমরা সোজা চলে যাব। তো দার্জিলিং মোড় পেরিয়ে আসলাম, এবার আমরা এগিয়ে চলেছি বাগডোগরার দিকে। তো যেখানে জ্যাম হওয়ার একটা আশঙ্কা ছিল সেই পোর্শনটা আমরা এখন পেরিয়ে এসেছি, এখন আর জ্যামের ভয় নেই সেরকম। এই ফ্লাইওভার থেকে আপনি বাঁ দিকে টার্ন নেবেন কিষানগঞ্জ বাগডোগরার জন্য। বছরখানেক আগেও এই ফ্লাইওভারের ওপর দিয়ে এই রাস্তাটা বন্ধ ছিল, তখন ওই বাঁ দিকে সার্ভিস রোড দিয়ে গিয়ে ওই যে দেখছেন নিচ দিয়ে সার্ভিস রোড যাচ্ছে, গিয়ে এই রাস্তায় মিশতে হতো। এইটা হয়ে যাওয়ার ফলে অনেকটা টাইম, প্রায় 10 মিনিট টাইম আপনার কমে যাবে, কারণ ভেতর দিকে ঢুকলেই মেন রোড ছেড়েই যখনই বাই রোডে ঢুকবেন তখনই আপনি ধরে নিন আপনার 10 থেকে 15 মিনিট লস হবে। আর এই দেখুন সাইড দিয়ে আবার চা বাগান শুরু হয়েছে। তো এবার আমরা বাগডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। বাগডোগরা এয়ারপোর্ট আমরা পেরিয়ে গেলাম। রাস্তা এই জায়গায় বছরখানেক আগে আমরা এসেছিলাম, এই জায়গায় রাস্তা একদম জঘন্য ছিল, এখন রাস্তা একদম অতীব সুন্দর। আর সোজা সামনের দিকে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ এখান থেকে 92 কিলোমিটার, রায়গঞ্জ 167, মালদা 224। তো এখন আমরা ট্রেনে চলবো যতদূর যাওয়া যায়। যদি 12 শতাব্দী চলে যেতে পারি সেটা এবার একটা নতুন অ্যাচিভমেন্ট হবে, দেখা যাক কি হচ্ছে। কলকাতা যাওয়ার পথে আমাদের প্রথম টোল পশ্চিম মাদাটি টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 12:45 আর আমরা চলে এসেছি ডালখোলা। ওই যে সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে। আমরা এবার বাঁ দিকে সার্ভিস রোড দিয়ে ঢুকে যাব। এইখানটা ভালো করে একটু লক্ষ্য রাখবেন, কারণ এইখানে অনেকে ভুল করে। ওই ফ্লাইওভার দিয়ে যদি উঠে যান আপনি, তাহলে কিন্তু আবার অনেকটা ব্যাকে আসতে হবে, কারণ ওটা চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে, বিহারে। আর এই বাঁ দিকে সার্ভিস রোড দিয়ে ঢুকে যাবেন কলকাতার জন্য, মালদার জন্য। আমরা সার্ভিস রোডে ঢুকে গেলাম। ওই আসার দিন আপনাদের দেখিয়েছিলাম যে ওই দিক দিয়ে যে গাড়িগুলো আসছে ওই সার্ভিস রোড দিয়ে এসে এবারে আমরা এই রোডে উঠেছিলাম। তো এই ডালখোলা থেকেই আমরা শিলিগুড়ি পূর্ণিয়া রোডটা ছেড়ে দেব, আর এবার শুরু হবে সেই ডালখোলা বকখালি রোড, অর্থাৎ NH12। দেখুন বাঁ দিকে রায়গঞ্জ লেখা, সোজা বেরিয়ে যাচ্ছে পূর্ণিয়া। এই আমরা ঢুকে গেলাম ডালখোলা বকখালি রোড। এবারে এই রোড পুরো একদম কলকাতা হয়ে বকখালি চলে যাচ্ছে। দেখুন সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে মালদা 123, দুর্গাপুর 372, রায়গঞ্জ 47। আর এইবার যে রাস্তা স্ট্রেচটা হবে একদম ফারাক্কা অবধি, একদম টপ ক্লাস, 100-এর ওপর স্পিড এখানে কন্টিনিউয়াস রাখতে পারবেন। সুন্দর রাস্তা। তবে আজকে আমাদের যাত্রাপথের ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে ফারাক্কা, কারণ আসার দিন ফারাক্কাতেই প্রায় আমাদের 1 ঘন্টা মতো টাইম ওয়েস্ট হয়েছে। এবার আজকেও যদি ফারাক্কা এরকম ব্যাপার হয় তাহলে যাওয়া যাবে না, সম্ভব না। রাস্তায় এরকম কিছু কিছু পাবলিক দেখা যাবে অকারণে হর্ন দেবে, দেখছে সামনে বড় গাড়ি রয়েছে তাও কন্টিনিউয়াস হর্ন দিয়ে যাচ্ছে। আমরা এখন মালদা ঢুকে গেছি, এখন বাজে বিকেল 3:26, 2 কিলোমিটার ফারাক্কা ব্রিজ। তো আমরা বারাসাতে পৌঁছাবার একটা চেষ্টা করব, দেখা যাক ফারাক্কায় কীরকম জ্যাম থাকে কি না থাকে, তার উপর ডিসিশন নেওয়া হবে। তবে আজকে অষ্টমীর দিন, এই জন্য দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সেরকম একটা ভিড়ভাট্টা নেই। শিলিগুড়ির মতো যে জায়গায় যেখানে জ্যাম হবে খুব ভেবেছিলাম, সেই জায়গাগুলো আমাদের বাঁচিয়ে দিয়েছে, যে জায়গাগুলো জ্যাম ছিল না। ওখানে টাইম অনেকটা সেভ হয়েছে।
এটাই হবে ডিসাইডিং ফ্যাক্টর। ফারাক্কার সামনে আপাতত গুগল ম্যাপে দেখাচ্ছে যে কোনো জ্যাম নেই, কিন্তু অন দ্য স্পট কীরকম পরিস্থিতি থাকে এটা না গেলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন ফারাক্কা পৌঁছে গেছি, এখন 3:54 বাজে। যে ডান দিকে দেখছেন এই সেকশনটা, এইটা তৈরি হয়ে গেলে ফারাক্কার নতুন ব্রিজ এইটা কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে বাঁ দিক দিয়ে গঙ্গাটা পেরিয়ে যাওয়া যাবে। আপাতত এই ডান দিক দিয়ে জ্যাম সইতে সইতে যেতে হচ্ছে। ফারাক্কা ব্রিজে উঠে গেলাম আমরা। আজকে লোকজন সব অষ্টমীর লুচি খেয়ে ঘুমোচ্ছে বলে ফারাক্কা ব্রিজটা ফাঁকা পাওয়া গেছে। আর এই ব্রিজের উপর রাস্তার অবস্থা, এখন বাজে বিকেল 5টা আর আমরা চলে এসেছি মোরগ্রাম। সেই সকাল 7টার সময় আমরা কালিম্পং থেকে যাত্রা শুরু করেছিলাম, আর কতটা চলে এসেছি, আর মাত্র বাকি আছে 200 কিলোমিটার। এই যে ডান দিক দিয়ে দেখছেন, এই ডান দিক দিয়ে তারাপীঠ, বহরমপুর, এই তারাপীঠ, রামপুরহাট সব এই ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বহরমপুর, আর 38 কিলোমিটার। বহরমপুর আর চলে এসেছি আমরা। আজকে মোটামুটি একটা রেকর্ড করে দেবো আশা করছি। 642 কিলোমিটার কালিম্পং টু কলকাতা 15 থেকে 16 ঘন্টায়। দেখা যাক হয় কিনা। আজকে একটা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি যে ফারাক্কায় কোনো রকম জ্যাম পাইনি, মানে এত ফাঁকা ফারাক্কা এই প্রথম। আর হচ্ছে আজকে অষ্টমী, তো রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা, লোকজন সব লুচি খেয়ে ঘুমোচ্ছে। আর বেশিরভাগ ওই ঠাকুর দেখতে বেরিয়েছে। মোটামুটি রাস্তায় লোক কম, রাস্তায় বলতে একদম মেন রোডে, হাই রোডে লোক কম। তো মাঝে আমাদের একটা টি ব্রেক নিতে হবে একটু বডিটাকে চার্জ করার জন্য। দেখা যাক, আমরা চেষ্টা করবো বহরমপুরটা পেরিয়ে বা কৃষ্ণনগর ঢোকার আগে একটা ব্রেক নিতে। ঠিক 9টা, একদম ডট 9টা। আর আমরা বারাসাত পৌঁছে গেছি। কালিম্পং টু বারাসাত শেষ পর্যন্ত সকাল 7টায় বেরিয়েছিলাম, আর এই 9টায় বারাসাত পৌঁছালাম। এই 14 ঘন্টায়, মানে যাওয়ার দিনও আমাদের লেগেছে 14.5 ঘন্টা শুধু শিলিগুড়ি অবধি। আর আজকে কালিম্পং থেকে এখানে পৌঁছে গেলাম। মোটামুটি যা বোঝা গেল যে রাস্তা যদি ফাঁকা থাকে টাইম বেশি লাগার কথা নয়, তাড়াহুড়ো না করেই মোটামুটি 14 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আজকে যেটা আমাদের হেল্প করেছে সেটা হচ্ছে শিলিগুড়ির জ্যাম আমরা একদমই পাইনি। আর ফারাক্কায় মানে এরকম ফাঁকা কোনোদিন পাওয়া যায় না যেরকম ফাঁকা পাওয়া গেছে। তো ওভারঅল ট্যুরটা মানে এক্সেলেন্ট হয়েছে। ফেরার দিন তো কাঞ্চনজঙ্ঘাও দেখা পেলাম। তো আপনাদের বলবো যে কেউ যদি ভাবেন যে দার্জিলিং বা কালিম্পং থেকে ডাইরেক্ট সেদিন ফিরবেন কলকাতায়, সব সময় যে পসিবল হবে তা না, সিচুয়েশন অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন। হ্যাঁ, তবে পসিবল সেটা ঠিক, সেটা এই ভিডিওতে আপনারা দেখলেন যে পসিবল, তবে কন্ডিশন অ্যাপ্লাই। যেমন আজকে অষ্টমী ছিল বলে আমাদের অনেকটা হেল্প হয়েছে। তো আমাদের ভিডিওগুলো অনেকগুলো পার্টে আসবে। আমাদের অফবিট কালিম্পং ট্যুর সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং কেমন লাগলো জানাবেন। তো আমাদের এই অফবিট কালিম্পং ট্যুর এখানেই শেষ হলো। আবার নেক্সট অন্য কোনো ট্যুরে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা।